অগাধ ভালোবাসা সপ্তম পর্ব। মানুষই তো ভুলে যেতেই পারে, তাই বলে বকতে হবে? অনেকক্ষণ এসব ভাবতে ভাবতে চোখজোড়া বন্ধ হয়ে এলো তোহার। গাড়ির সিটে একটু মাথা এলিয়ে আরাম করার আগেই তিহানের অনবরত ডাকে তন্দাঘোর মুহূর্তেই বিচ্ছেদ ঘটল তোহার। ধরফড়িয়ে উঠে বসতেই তিহান ঠেস দিয়ে বলল, এটুকু সময় ঘুমিয়ে পড়লে গাধি, ধরো এগুলো, পড়ে যাবে তো হাত থেকে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিস্মিত নয়নে চোখ বড় বড় করে চেয়ে আছে তোহা। তিহানের এক হাতে ফুসকার প্লেট, আরেক হাতে চটপটি, আবার কুনোইয়ের কাজটাতে ভাঁজ করে বুকের সাথে ঠেস দেওয়া দুটো ঝালমুড়ির প্যাকেট। ফুসকার প্লেটের নিচে আঙ্গুলের সাথে ঝুলছে একটা ভেলপুরি ভর্তি পলিথিন। তিহানের ঘাড়ে কপালে ঘাম চিকচিক করছে। তোহা দ্রুত হাত বাড়ালো, ফুসকার প্লেটটা আর ঝালমুড়িগুলো হাতে নিয়ে খুব সাবধানে গাড়ির সামনের অংশটায় রেখে চটপটির প্লেটটাও নিল। তিহান নিজের সিটে বসে পকেট থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করে তোহার কোলের উপরে রাখতেই তোহা বলল, আপনি কি পাগল তিহান ভাই? এত কিছু এনেছেন কেন? তিহান উত্তর দিল না। পকেটে কোনো রকম ঢোকানো বাবার জন্য কেনা ওষুধগুলো ভালো করে ঢুকিয়ে নিল। তারপর তোহার এক প্যাচ দিয়ে মাথায় জড়ানো ওড়নার কাঁধে ছড়িয়ে রাখা অংশটা খুলে নিয়ে নিজের মুখ, গলা, ঘাড় মুছতে লাগলো। সে চোখে হালকা লজ্জাভাব নিয়ে দৃষ্টি নামিয়ে নিল তোহা। নিচু কণ্ঠে বলল, আপনি সবসময় এরকম পাগলামি করেন কেন? মুচকি হাসল তিহান। তোহার ওড়নাটা পুনরায় পরিয়ে দিয়ে বলল, তখন ওভাবে বকতে চাইনি আমি। বকেছেন তো, তীব্র অভিমান তোহার কণ্ঠে। কিছুক্ষণ চুপ থাকলো তিহান। ফুসকার প্লেট হাতে ধরে রেখেছে, খাচ্ছে না তোহা। তিহান একটা ফুসকা হাতে তুলে তোহার মুখের সামনে ধরে গলা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলল, অভিমানের পাল্লাটা কি বেশি ভারী? একটু খেলে। এটুকু বলতেই ফুসকাটা নিজের মুখে পুরে নিল তোহা। কোলের উপর রাখা কোল্ড ড্রিঙ্কসের বোতলটা তিহানের দিকে এগিয়ে দিয়ে নিচু কণ্ঠে বলল, এটা আপনি খান, ঘেমে গেছেন, খেলে ভালো লাগবে। ঠোঁট প্রসারিত করে হাসল তিহান। এখন শান্তি লাগছে তার। বুকের উপরের ভারী পাথরটা যেন নেমে গেছে এক সেকেন্ডেই। মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বিকাল থেকে এখন প্রায় সন্ধ্যা, মাগরিবের আজান দেয়নি অবশ্য, তবুও আকাশ কালো হয়ে যাওয়ায় চারদিক অনেকটা অন্ধকার। ওই নেমে এসেছে। খালামণি হন্তদন্ত ডাকে ছুটে এসেছে তোহা। আসতেই আফিয়া কোনো ভূমিকা না করে সরাসরি তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে অনুরোধ স্বরে বলল, তিহানটা সেই বিকাল থেকে বৃষ্টিতে ভিজছে। আমি এতবার মানা করলাম, তবুও ছাদে ছুটল। জানিস তো কত একরোখা ও জেদি স্বভাবেরও। এত ভিজলে অসুখ করবে। তুই একটু যেয়ে ডেকে আন না মা, তোর কথা ফেলবে না। খানিকটা লজ্জা পেল তোহা। হাতের ছাতাটা খুলে বলল, যাচ্ছি খালামণি। অবিরাম পানি পড়ার রিনঝিন শব্দ ছাদের মেঝেতে যেন অবিশ্রাম্য জল নৃত্য হচ্ছে। স্নিগ্ধ স্নিগ্ধ গান প্রকৃতি জুড়ে। আকাশের আবছা নীলভ আলোয় দেখা যাচ্ছে চারপাশে হিম শীতল ঠান্ডা পরিবেশ। মানিব্যাগের দিকে তাকিয়ে থাকা চোখ জোড়া তুলে তাকালো তিহান। তোহাকে দেখে আবারও নিরুদ্বেগভাবে মানিব্যাগের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এই প্রথম না, বিগত 1.5 ঘন্টায় প্রায় 5-10 বার এসে গেছে তোহা। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে নিলে হারিয়ে যায়, মিলিয়ে যায় বৃষ্টির পানিতে। তাই এবার আর এই ভুল করল না তিহান। তোহার উপস্থিতিটাই অনেক তার কাছে। কিন্তু কল্পনায় কি মানুষের শরীরের ঘানও অনুভব করা যায়? ভুরু কুচকে চেয়ে আছে তোহা। ছাতাও তেমন কাজ হচ্ছে না। বৃষ্টির ছাট এসে প্রায় ভিজিয়ে দিচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে শরীরে। তিহানের পরনে জামা নেই। সম্পূর্ণ উদাম ও উন্মুক্ত বলিষ্ঠ দেহ তার। বৃষ্টির পানিতে যেন মাদকতা আরও বেড়ে গেছে পুরুষালী দেহের। রেলিংয়ে বসে পা ঝুলিয়ে বসে আছে সে। তোহা একদম এগিয়ে ঠান্ডায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তিহান ভাই, আপনাকে খালামণি নিচে যেতে বলেছে, রেলিং থেকে নেমে আসুন। চমকে তাকায় তিহান। ব্যস্ত হাতে মানিব্যাগটা পকেটে ভরে কৌতূহলী কণ্ঠে বলে, তুমি সত্যিই এসেছ? কী সব বলছেন? আর এভাবে বসে আছেন কেন? উল্টে পড়ে যাবেন তো, নামুন না। হালকা লাফিয়ে নেমে আসলো তিহান। তিহান তার সাথে নিচে নামবে ভেবে তোহা যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই তিহান হাত ধরে তাকে কাছে টেনে নিল। শিউরে উঠল তোহা।
তাকে আরও অবাক করে দিয়ে হাতের ছাতাটা নামিয়ে বেশ দূরে ছুঁড়ে ফেলল তিহান। মুহূর্তেই ঝমঝম বৃষ্টি, আদুরে আলিঙ্গনে কাঠভেজা হয়ে গেল তোহা। আকস্মিক ঘটনায় বোকা বনে গেল তোহা। আমতা আমতা করে বলল, তিহান। সম্বোধনটা সম্পূর্ণ শেষ করার আগেই তার ঠোঁটে এক আঙ্গুল চেপে ধরল তিহান। এলোমেলো অনুভূতিগুলো খেলে গেল তোহার মুখ জুড়ে। মুখটা কিঞ্চিত এগিয়ে আনল তিহান। তোহার ঠোঁটে মৃদু স্লাইড করে বলল, তিহান। শুধু এই নামে ডাকা যায় না? আগে পিছে কোনো কিছুই নেই, শুধুই তিহান, তোহার তিহান, তোমার তিহান। কথাটা মস্তিষ্কে পৌঁছতেই চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে এলো তোহার। হাত পা কেমন যেন লাগছে, অসাড় অসাড় হয়ে আসছে শরীর। মনে হচ্ছে নড়ার গতিটাই হারিয়ে ফেলেছে সে। মুখ নাড়িয়ে কিছু বলার শক্তিটাও হ্রাস পেয়েছে হঠাৎ। মাথায় জর্জেটের লাল ও রঙের ওড়না জড়িয়েছিল তোহার, এখন তা লেপ্টে আছে। বৃষ্টির তীব্রতায় ঘোর লেগে যায় তিহানের। লাল ওড়নায় একদম বউ বউ লাগছে তোহাকে। মেয়েটা এখন কেন এলো এখানে? না আসলেই তো হতো। অন্তত তার তো নিজেকে সামলানো উচিত। সে তো কেন এতটা ব্যাপরোয়া হচ্ছে? জোরে একটা শ্বাস ছাড়ল তিহান। তোহার কোমরে হাত রাখতে যেও হাতটা গুটিয়ে তোহাকে ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল সে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এটাকেই বোধহয় প্রেমের বৃষ্টি বলে, তাই না? তিহান সরে যাওয়ায় একটু সহজ হয়ে এলো তোহা। নিজেকে স্বাভাবিক করে এগিয়ে নিজেও রেলিংয়ে 2 হাত রেখে তিহানের উল্টো হয়ে দাঁড়ালো। বলল, কি হয়েছে আপনার আজ? তিহান মাথা নিচু করে হাসল। অযথায় ভেজা চুলগুলো ঝেড়ে বলল, কিছু হয়নি। তুমি রাগ করলে? না বলে কিছুক্ষণ চুপ থাকলো তোহান। তারপর বলল, আপনি কি পাগল? তখন মানিব্যাগে ওভাবে কি দেখছিলেন? তিহান আবারও হাসল। হুট করে তোহার পেছনে দাঁড়িয়ে তার এক হাতের উপর হাত রাখতেই দ্বিতীয়বারের মতন শিউরে উঠল তোহা। তিহান মুচকি হেসে অপর হাতে মানিব্যাগটা পকেট থেকে বের করে তোহার সামনে মেলে ধরতেই বজ্রপাতের আলোয় ঝলকানিতে স্পষ্ট নিজের 10-11 বছরের একটা ছবি দেখতে পেল তোহা। ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। চোখের বেনামি জল গড়িয়ে যাওয়ার কারণটা খুঁজে পেল না সে, যদিও বৃষ্টির কারণে চোখের পানিটা আড়াল হয়ে গেছে। আচ্ছা, আসলেই কি সে এত কিছু পাওয়ার যোগ্য? তিহান তার কাঁধে থুতনি ঠেকালো, ছবিটার দিকে তাকিয়ে বলল, যখন থেকে আমার কাছে মানিব্যাগ থাকা শুরু হয়েছে তখন থেকে এই ছবিটা স্থান পেয়েছে এখানে। ছবিটার সঠিক জায়গায় রাখতে কখনো ভুলিনি আমি। তোহার নির্বাক নিশ্চুপ ছবিটার উপর পানি পড়ছে, গড়িয়ে যাচ্ছে, আবার পানি পড়ছে, কিন্তু সেটা এক রত্তিও নষ্ট হতে দিচ্ছে না, কারণ সেটা খুব যত্নে লেমেন্টিন করা। মানিব্যাগের সেই ছবি রাখার নিখুঁত জায়গাটাও ছবিটাকে লেমেন্টিন করে তারপর রেখেছে তিহান। কেউ যদি দেখে ফেলে? এত বছরে তুমিই দেখতে পাওনি, অন্য কেউ কেমনে দেখবে? চুপ করে রইল তোহা। এত সময় ভেজার কারণে গা গরম হয়ে আছে তিহানের। তার প্রশস্ত বুক তোহার পিঠের সাথে লেগে আছে বিধায় তোহা সেই উষ্ণতার ছোঁয়া পাচ্ছে শরীর জুড়ে। একটু সময় নেয় তোহা, তারপর থেমে থেমে বলে, আপনি এটা এখানে রেখেছেন কেন? তোমার ঠোঁটে তো ঠোঁট ছোঁয়াতে পারি না বৃষ্টি কন্যা, কিন্তু ছবিতে চুমু খেতে তো কোনো বারণ নেই। তাই যখন প্রেম তৃষ্ণাটা আমার অতিরিক্ত হয়ে যায় তখন এই ছবিতেই ঠোঁট ছুঁয়ে নিজের তৃষ্ণা মিটাই। নিজেকে নিজেই বোঝাই যে তুমি আমার, তুমি আমার, তুমি শুধুই আমার। ফ্যানের বাতাসে গা শিরশির করছে তোহার। তার উপর বৃষ্টি হয়েছে বলে পরিবেশও আজ অনেকটাই শীতল। ঘরের জানালাটা বোকার মতো খুলে রেখেছে বিধায় ঠান্ডা হিমেল হাওয়ায় রুমে থাকাটাই মুশকিল হয়ে উঠেছে। সন্ধ্যায় ছাদ থেকে নেমে শাওয়ার নিয়েছিল, তাই বোধহয় শীত শীত ভাবটা তার বেশি অনুভব হচ্ছে। গায়ে পাতলা কাঁথা দিয়ে অবিরাম মোচড়ামুচড়ি করছে তোহা। গভীর ঘুমের মাঝেও কষ্ট করে উঠে ফ্যান আর জানালা বন্ধ করার ইচ্ছেটা থাকলেও তা করার শক্তিটা নেই তার। হাড়ের মধ্যে একটা নিস্তেজ রেশ চলছে। সারা বছরের ঘুম যেন ভর করেছে চোখে, কিন্তু বাজছে এই অতি ঠান্ডা। রাত প্রায় গভীর, ঘড়ি দেখা হয়নি, তবুও নিঃসন্দেহে বলা যায় 1টা অথবা 1:30টা তো বেজেই গেছে। গায়ের ক্যাথাটা ভালো করে ছড়িয়ে তার ভেতরে মাথা ঢুকিয়ে ঘুমানোর চেষ্টা করলো তোহা। কাজও হলো, এতে ঠান্ডা অতটা গায়ে লাগছে না। খানিক বাদে
হরিণীর ন্যায় চোখ দুটোতে তন্দাভাব এসে ঝাপটে ধরতেই দরজার লক ঘোরানোর আওয়াজ, বাজে একটা ব্যাঘাত ঘটে গেল ঘুমের মাঝে। মেয়েটা চটে গেল। তার উপর মেজাজটা আরও বেশি চড়াও করার জন্য ঘরের লাইটটাও জ্বলে উঠল। রাগে দুঃখে কান্না পেল তোহার। হালকা করে মাথা বের করে উচ্চস্বরে চিল্লানোর পূর্বেই তুর্যকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে বসল সে। পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়াতে জড়াতে শঙ্কিত কণ্ঠে বলল, ভাইয়া তুমি এত রাতে? কিছু হয়েছে? আব্বু ঠিক আছে? বোনের ভীতু কণ্ঠের মানে বুঝতে পারে তুর্য। মাঝে মাঝে তাদের আব্বু রাতের বেলা অসুস্থ হয়ে যায়, তীব্র বুকে ব্যথা ওঠে, আবার কখনো প্রেশার লো হয়ে যায়। তবে আজ তার আব্বু সুস্থ। সে এখানে এসেছে অন্য কারণে। বোনের দিকে তাকিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে সে বলল, আব্বু ঠিক আছে, শান্ত হ। তবে সন্দিহান কণ্ঠে বলে, তোহা, তিহান ভাই অসুস্থ, 104 ডিগ্রি জ্বর উঠে গেছে ওনার। কোনো মতে জ্বর নামানো যাচ্ছে না। খালামণি কান্নাকাটি করছে। আব্বু আম্মু ওখানেই, তোকে যেতে বলেছে। মাথা ঘুরে যায় তোহার। তুর্যর কথা বুঝতে না পেরে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। তুর্য তাড়া দিয়ে বলে, জলদি ওঠ বোন, তোকে ওই ফ্ল্যাটে দিয়ে আমি বাসা তালা দিয়ে ফার্মাসিতে যাব। এত রাতে ফার্মাসি খোলা থাকবে কিনা সন্দেহ। কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ায় তোহা। মাথার ওড়না টেনে নিয়ে বলে, চলো। খালু আর তোহার বাবার ড্রয়িং রুমে সোফায় বসে আছে। দুজনের কানেই ফোন। হয়তো ডাক্তারদের ফোন করছে তারা। খুব শর্তপানে তাদেরকে পাশ কাটিয়ে তিহানের রুমে ঢোকে তোহা। তিহানের এক পাশে খালামণি, আরেক পাশে ওর মা। তোহা কাছে এগিয়ে যেতেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন আফিয়া। তোহাকে তিহানের মাথার পাশে বসার জায়গা করে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, তোর কথা অনেকবার করে বলেছিল মা, তুই একটু পাশে বসে থাক, ওর ভালো লাগবে। মায়ের সামনে খানিকটা ইতস্ত বোধ নিয়েই তিহানের মাথার কাছটায় বসল তোহা। আফিয়ার হাত থেকে পানির বাটিটা নিয়ে বলল, কান্না করো না খালামণি, শান্ত হয়ে বসো, আমি পট্টি দিয়ে দিচ্ছি বলে তিহানের কপাল থেকে গরম হয়ে যাওয়া রুমালটা সরিয়ে ঠান্ডা পানিতে ভেজালো তোহা। দু হাতে মুচড়িয়ে রুমালটা কপালে দেওয়ার সময় লক্ষ্য করল চেহারা পুরো লাল হয়ে গেছে তিহানের। ঠোঁটগুলো মনে হচ্ছে টোকা দিলে রক্ত গড়িয়ে পড়বে। হালকা গোঙাচ্ছে তিহান। তোহা মাকে মাথা নিচু করে কোনো একটা দোয়া পড়তে দেখে। আলতো করে তিহানের গালে হাত রাখল তোহা। জ্বরে শরীরে রীতিমতো পুড়ে যাচ্ছে। প্রচণ্ড ঘাবড়ে গেল তোহা। কাঁথার নিচ দিয়ে তিহানের হাতটা আঁকড়ে ধরে। মাথা নামিয়ে ভীতু কণ্ঠে ডাকল, তিহান ভাই। তার এক ডাকেই আবছাভাবে চোখ মেলল তিহান। তার ধূসর মণিজোড়াও ফ্যাকাশে হয়ে গেছে। তোহার দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলল, ভালো লাগছে না তিহু, কিছু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আপনি চোখ বন্ধ করে রাখেন, ভালো লাগবে। চোখ বন্ধ করে ফেলল তিহান। তোহা হাতটা ছাড়াতে নিলেই চাপা স্বরে ছেলে মানুষের কণ্ঠে বলল, ধরে রাখো প্লিজ। তোহা আর ছাড়ল না। হাতটা শক্ত করে ধরে আরেক হাতে ধীরে ধীরে তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, খালামণি, আরেকটা কাঁথা বের করে ওনার গায়ে দিয়ে দাও, শীত কম লাগবে কিছুটা। আফিয়া তাই করল। যদিও দুটো কাঁথা জড়ানো তিহানের গায়ে, তারপরও আরও একটি মোটা কাঁথা এনে তিহানের গায়ে দিয়ে বাচ্চা স্বরূপ কণ্ঠে বলল, তিহান, এখন একটু ভালো লাগছে বাবা? তিহান শব্দ করল না, সে ঘুমিয়ে পড়েছে। আফিয়া ডাকল না। তোহা আর চোখে মায়ের দিকে তাকালো। তিহানের অপর পাশে হাত মুঠোয় নিয়ে এক মনে দোয়া পড়েছে তার মা। চোখ যদিও বন্ধ, তবুও কপালে চিন্তার ভাঁজগুলো বলে দিচ্ছে কতটা টেনশনে আছে সে। খাবার খেয়েছেন উনি? গলা নামিয়ে প্রশ্ন করল তোহা। তার হাত তখনও অনবরত তিহানের চুলের ভাঁজে বিলি কেটে যাচ্ছে। না রে মা, শতবার বলেও রাজি করাতে পারিনি। কিছুতেই খাবে না। হতাশ কণ্ঠ আফিয়ার। ভাইয়া ফার্মাসিতে গেল কেন? ঘরে প্যারাসিটামল নেই? ওনাকে ওষুধ খাওয়াও নেই? খেয়েছে, দুটো নাপা ছিল, দুটোই খেয়েছে। রাতে যদি জ্বর না কমে সেজন্যই তো নতুন করে আনতে গেল ও বলে আবেগ ভরা দৃষ্টিতে তিহানের মুখের দিকে তাকায় তোহা। কপালের রুমালটা আবারও ভিজিয়ে পুনরায় কপালে দিতেই তুর্য হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। আফিয়ার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, 3 মোড় ঘুরে একটা ফার্মেসি খোলা ছিল খালামণি, সেজন্যই আনতে দেরি হলো। জ্বর কি একটু কমেছে? তোহা তৎক্ষণাৎ গালে গলায় হাত ছোঁয়ালো তিহানের। জ্বর মেপে বলল, কমেনি ভাইয়া।
খাবার খাইয়ে আরেকটা নাপা খাইয়ে দেওয়া দরকার, না হলে খালি পেটে এত ওষুধ খেলে আবার হিতে বিপরীত হতে পারে। হতাশ শ্বাস ছাড়ল তোহা। খালামণিকে ডেকে বলল, তুমি ভাত নিয়ে আসো খালামণি, আমি দেখি কিভাবে ওনাকে খাওয়ানো যায়। তার কথাটা শেষ হতে না হতেই তিহান জ্বরের মাঝেই তেতো স্বরে বলে উঠল, আমি কিছু খাবো না, শুধু শুধু ভাত এনে লাভ নেই। আফিয়া থেমে গেল। কাতর নয়নে তাকাতেই তোহা তাকে বিশ্বাস দিয়ে বলল, তুমি নিয়ে আসো তো খালামণি। তিহু, আমি খাবো না কিন্তু। জ্বরের ঘোরেও তোহাকে ধমকে উঠল তিহান। ভয় পেল না তোহা। বাবার ডাকে তুর্য রুম থেকে বেরিয়ে যেতেই হালকা ঝুঁকে তিহানের গালে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, আমি খাইয়ে দিলেও খাবেন না আপনি? ভেবে বলছেন তো? চুপ করে রইল তিহান। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে মুচকি হাসল তোহা। ভাতের শেষ লোকমাটা তিহানের মুখে তুলে দিয়ে স্বস্তিদায়ক থাপ ছাড়ল তোহা। আফিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসি। তোহা নির্বিকার। আতিয়া তখনও যায়নি, তবে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে তার মুখে। তোহা উঠে ভাতের প্লেটটা পাশে রেখে তিহানের মুখে একটা ওষুধ দিয়ে পানি খাইয়ে দিয়ে বলল, এখন শুয়ে থাকেন, জ্বর নেমে যাবে একটু পর, আমি হাতটা ধুয়ে আসি। বলে সে বাইরে যেতেই তিহান আতিয়াকে বলল, খালামণি তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি যে ঘুমিয়ে পড়ো। তিহু আর মা আমার কাছে থাকুক। আমার কাছে থাকুক, তাতেই হবে, চিন্তা করো না। হাত ধুয়ে রুমে ঢুকলো তোহা। তিহান মাঝখানটায় ঘুমিয়ে আছে। পাশে আফিয়া খাটের সাথে হেলান দিয়ে বসা। আতিয়াকে না দেখে বিশেষ অবাক হলো না সে। এসব তিহানের কারসাজি জানে সে। তিহানের ডান পাশে যে বিছানায় পা ভাঁজ করে তুলে বসলো তোহা। আফিয়ার চোখ বন্ধ করে রেখেছে, হয়তো ঘুম পাচ্ছে তার। জ্বর দেখার উদ্দেশ্যে হাতের উল্টোপিঠ দিয়ে তিহানের গাল ছুঁয়ে দিতেই চোখ বন্ধ অবস্থাতেই বলল, মাথাটা টিপে দে তো তিহু, তীব্র ব্যথা করছে। সাথে সাথেই বিনা বাক্যে এক হাতে তার মাথা টিপে দিতে লাগলো তোহা। আরেক হাত তিহানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমানোর চেষ্টা করুন, এখন ভালো লাগছে একটু? ক্ষীণ হাসল তিহান। উত্তর দিল, তুমি কাছে থাকলে আমার কখনো খারাপ লাগে না জানপড়ি। ছোট্ট নরম কোমল মেয়েলি একটা হাতের অবাধ বিচরণ তিহানের চোখের উপর। আধো আধো জাগরণের চোখ মেলল। চোখের উপর হাতের তালুর আবরণটিকে সর্বপ্রথম নজরে আসলো তিহানের। ঠোঁটের কোণ আপনা আপনি প্রসারিত হয়ে এলো তার। বুকের উপর ভাঁজ করে রাখা হাতটা মোটা কয়েকটা কাঁথার তলদেশ থেকে উদ্ধার করে চোখের উপর থেকে হাতটা সরালো সে। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থেকে ঘাড় বাঁকিয়ে হাতের মালিকের দিকে তাকালো। নিবিড় পর্যবেক্ষণে হাতের মালিক যে ঘুমিয়ে বেভুর ব্যাপারটা নিশ্চিত হতেই তার নরম হাতের তালুতে শুভ্র স্পর্শে ঠোঁট ছুয়ালো সে। কাল তো ভয় পাইয়ে দিয়েছিলি বাবা। হঠাৎ মায়ের কণ্ঠে বেশ খানিকটা লজ্জা পেল তিহান। ভেবেছে মা ঘুমিয়ে আছে, কিন্তু মা আফিয়া দৃষ্টি যে তার দিকেই স্পষ্ট হতেই লজ্জার মাত্রা বাড়ল। কোনো রকম তাড়াহুড়া করল না সে। ধীরগতিতে তোহার হাতটা নামিয়ে রেখে একটু কাত হয়ে মায়ের দিকে চেয়ে বলল, কাল রাতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না মা? আরে না রে পাগল, আমার তো তোর কষ্টটাই সহ্য হচ্ছিল না। তিহান হাসল। গায়ের কাঁথাগুলো সরিয়ে দিয়ে মাথার চুলে হাত চালাতে নিলেই আবারও বাদ সাধল তোহার হাত। তার চুলের ভাঁজেও মেয়েটা হাত ডুবিয়ে রেখেছে। একটু অপ্রস্তুত হয়ে পড়ল। এবারও আলতোভাবে হাতটা সরালো তিহান। তোহার ঘুমে ব্যাঘাত ঘটুক তা চাচ্ছে না সে। আফিয়া একটু হেসে বলল, একটু আগেও দেখলাম ঘুমাচ্ছে, অথচ গভীর ঘুমের মাঝেও তোর মাথা টিপে যাচ্ছে তো যাচ্ছেই। তোমার বেপরোয়া ছেলের বউ বলে কথা, ছেলের একটু পরোয়া তো করতেই হবে, দুষ্টু হেসে বলল তিহান। ছেলের বউ আর হলো কই? আচ্ছা, তুই কি বুড়ো হয়ে বিয়ে করবি তিহান? মেয়েটাকে কি এভাবে ঘুরানো কি তোর ঠিক হচ্ছে? তুমি তো সব জানো মা, তিহু এখনও কলেজ পেরোই নেই। এই বয়সে মেয়েরা আবেগপ্রবণ হয় বেশি। বিয়ের কথা আসলেই পড়াশোনা মাথায় উঠবে, ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে ওর। তাছাড়া আমাদের পরিবারে এত ছোট বয়সে মেয়েদের বিয়ে হয় না। নিশাকেও তো পড়াশোনা কমপ্লিট করেই তবেই বিয়ে দিয়েছে খালু। তিহু আর একটু বড় হোক, পড়াশোনাটা অন্তত শেষ করুক, তারপর না হয়। তোহা তো বোঝে তোর মনের কথা, তোর কি ওকে এতটাই বাচ্চা মনে হয়? আমি জানি ও বোঝে, নির্লিপ্ত কণ্ঠে বলল তিহান। তারপর আবার বলল, আমি যতটুকু বুঝতে দিই ও ততটুকুই বোঝে মা, এর বেশি নয়।
আর আমি ঠিক ততটাই প্রকাশ করি যতটা ওর ছোট্ট মস্তিষ্ক নিতে পারবে। আফিয়া দীর্ঘশ্বাস ছাড়ল। তার ছেলেটা বোধহয় শ্বাস নেওয়ার আগেও 100 বার চিন্তা করে, সব কিছু একদম সূক্ষ্মভাবে চিন্তা করে, তবে কোনো সিদ্ধান্ত নেয়। গায়ের কাঁথাটা সরিয়ে উঠে বসে তিহান। আফিয়া উঠে দাঁড়ায়, ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা করে আনি, ওর হাতে খাবি? মায়ের কথায় দাঁত বের করে হেসে ফেলল তিহান। এক আঙ্গুল দিয়ে কপাল ঘষে বলল, ওর হাতের অভ্যাস হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে মা, আমি নিজেই খেতে পারবো। আচ্ছা, খালু কি চলে গেছে রাতে? তোর খালু তোর বাবার সাথে ঘুমাচ্ছে। কোনো ডাক্তারকে ফোন করা বাদ দেয়নি কাল, শেষমেশ অত রাতে কাউকেই পায়নি। এই বলে আফিয়া চলে যেতেই উঠে দাঁড়ায় তিহান। খাটের হালকা শব্দে একটু নড়ে চড়ে যায় তোহা। একটু একটু করে তাকাতেই চোখের সামনে তিহানকে না পেয়ে ভুরুতে ভাঁজ পড়ে তার। মুখ বাঁকিয়ে আলমারির সামনে তিহানকে দেখে সঙ্গে সঙ্গে আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসে তোহা। তোহা দু হাতে চোখ কচলে বলে, আপনি উঠলেন কখন? জ্বর কমেছে? আলমারি থেকে টি শার্ট বের করলো তিহান। অতঃপর আলমারি আটকে দিয়ে টি শার্টটা এনে বিছানার উপর রেখে বলল, কমেছে। তুই ঘুমাসনি সারা রাত, শরীর খারাপ লাগছে? আবারও চোখ কচলে তোহা বড় একটা হাই তুলে অলস ভঙ্গিতে তিহানের বালিশটা মাথার নিচে টেনে নিয়ে বিছানায় ডান কাত হয়ে গায়ে এলিয়ে দু হাত জোর করে গালের নিচে দিয়ে শুয়ে পড়ল। আপনি ঘুমাতে দেননি রাতে, এখন ডাকবেন না, আধা ঘন্টা পর আমি নিজেই উঠে যাব। তিহান হাসল। উবু হয়ে বিছানায় ছড়িয়ে পড়ে যাওয়া তোহার ওড়নার আঁচলের অংশবিশেষ তুলে দিয়ে বলল, ঘুমা, কেউ ডাকবে না। তিহানের কণ্ঠটা আবছাভাবে শুনতে পেল তোহা, তবে ঘুমিয়ে তলিয়ে যাওয়ার পরপরই আবারও স্পষ্ট হয়ে এলো তিহানের মুখশ্রী। তার স্বপ্নরাজ্য কেবল তিহান এবং তিহানি। তিহান ছাড়া সেখানে দ্বিতীয় কোনো পুরুষের স্থান নেই। চলবে ইনশাআল্লাহ।